আর দেখুন এই ট্রাকগুলোতে আরো কাঠ ফাট লাগিয়ে জঙ্গলির মতো বানায় এই পাকিস্তানিরা। এই ভিডিওটাতে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন গাদার সিনেমাতে তারা সিং এর এই লং নোজ ট্রাক কিন্তু পাকিস্তানের উপরে হামলা করে দেয়। দেখুন এটা তো সিনেমার গল্প, কিন্তু আমি যদি রিয়েলিটির কথা বলি তাহলে কিন্তু আজকের ডেটে এই লং নোজ ট্রাকের জন্যই কিন্তু পুরো ইন্ডিয়ার ট্রাকিং ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। আর এই লং নোজ ট্রাক কিন্তু ধীরে ধীরে করে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর দেখুন এই ট্রাকগুলোর কিন্তু ইন্ডিয়ার রাস্তাতে এত পরিমাণ কন্ট্রিবিউশন আছে যে 1960, 1970 বা 1980-এ যারাই ট্রাকিং বিজনেসে আসার কথা সেই সময় ভাবছিল, তারা কিন্তু এই ট্রাকগুলো ছাড়া কিন্তু আর অন্য কোনো ট্রাক তাদের মাথাতেই ছিল না, বা অন্য কোনো ট্রাক কোনো বিকল্প হিসেবেও ছিল না। কিন্তু সময়ে এরকমই তালমেল হলো যে আজকের ডেটে এই ট্রাক কিন্তু অলমোস্ট বিলুপ্তর খাতায়। আর আজকের ডেটে কিন্তু পুরো মার্কেট শেয়ার কিন্তু কেভিন নোজ ট্রাকের, লং নোজ ট্রাকের কিন্তু কোনো রকমেরই মার্কেট শেয়ার নেই। টাটা হোক, মাহিন্দ্রা হোক বা অশোক লেল্যান্ড হোক, তারাও কিন্তু আর লং নোজ ট্রাক বানায় না, তারাও কিন্তু কেভিন নোজ ট্রাকই কিন্তু আজকের ডেটে বানায়। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত কথা বলবো যে এরকম কি সময়ের ফেরবদল হয়েছিল যে এই ট্রাকগুলো মার্কেট থেকে বন্ধ হয়ে গেছে, আর কোনো ম্যানুফ্যাকচারিং তাদের প্রোডাকশন লাইন থেকে কিন্তু এই গাড়িগুলোকে সরিয়ে দিয়েছিল। কিন্তু এই গাড়িগুলো কিন্তু ছিল বেশি সেফ, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এই গাড়িতে ড্রাইভার বেশি সেফ থাকতো। তো আজকে এই পুরো হিস্ট্রি জানবো, আর এর সাথে সাথে জানবো এখনো কাঠ দিয়ে তৈরি পাকিস্তানের রাস্তাতে কিরকম অদ্ভুত টাইপের ট্রাক নামে কোনো একটা বস্তু চলছে, সেই বিষয়ে একটু কথা বলবো ভিডিওতে। যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে পাশের বেল আইকনটাকেও কিন্তু অবশ্যই প্রেস করে দিন। তো চলুন আজকের ভিডিওতে ডিকোড করা যাক লং নোজ ইন্ডিয়ান ট্রাক। পুরো কাহানির এন্ড শোনার আগে কাহানির শুরুটা আমাদের শোনা খুব দরকার। শোনা এটাও দরকার যে এই লং নোজ ট্রাকের মানে ইন্ডিয়াতে কি করে ওয়েলকামিং হলো, আর ইন্ডিয়াতে কবে থেকে লং নোজ ট্রাক পাওয়া যায়, আর এই লং নোজ ট্রাকের পুরনো ইতিহাস কি, মানে শুরুর ইতিহাস কি। দেখুন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পরে সালটা ছিল 1954। টাটা ড্যামলার বেঞ্চ মিলে কিন্তু ইন্ডিয়াতে একটা ইনহাউস প্রোডাকশন ট্রাক তৈরি করার ডিসিশন নেয়। মার্সিডিজ বেঞ্চের পার্টনারশিপ হয়েছিল টাটা মোটরসের সাথে, যেখানে 15 বছরের এই পার্টনারশিপ ছিল, যেখানে মার্সিডিজ বেঞ্চের 312 মডেলের ট্রাক কিন্তু টাটা নিজের প্ল্যান্টে অ্যাসেম্বল করতো। আর এই ট্রাকই ছিল, এই 312 মডেলই ছিল লং নোজ ট্রাক, যেটা জার্মানিতে 1953 থেকে শুরু করে 1969 অবধি কিন্তু বিক্রি হতো। জয়েন্ট ভেঞ্চার সম্বন্ধে যদি আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি, দেখুন যখন জয়েন্ট ভেঞ্চার হয়েছিল 1954-এ, তখন টাটা মোটরসের কাছে গাড়ি বানানোর কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু ছিল না। আর সেই সময় টাটা মোটরস কিন্তু মূলত ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন আর কম্পার্টমেন্টই কিন্তু বানাতো। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে মানে 1945-এ জার্মানি বা ইংল্যান্ডের কিন্তু ইকোনমিক অবস্থা একদমই খারাপ ছিল। আর সেই সময় কিন্তু টাটা তাদের নাগপুরের প্ল্যান্টে অনেক কাপড় বানিয়ে কিন্তু তারা এক্সপোর্ট করেছিল জার্মানি আর ইংল্যান্ডের মতো দেশে। ফলস্বরূপ যখন টাটা মোটরস ড্যামলার বেঞ্চের কাছে যখন কনভিন্স করতে যায় যে আমাদের ট্রাক বানানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা একসাথে জয়েন্ট ভেঞ্চারে ট্রাক বানাই, তখন কিন্তু মার্সিডিজ বেঞ্চ বা ড্যামলার বেঞ্চ কিন্তু এটাকে একদমই রিজেক্ট করতে পারেনি, আর এই জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপ কিন্তু একদম সাকসেস হয়। আর এইভাবেই 1954-এ টাটা মোটরস আর ড্যামলার বেঞ্চের কিন্তু একটা পার্টনারশিপ হয় 15 বছরের জন্য। 1971-এ যখনই পার্টনারশিপটা ব্রেক হয়, মানে 15 বছরের এগ্রিমেন্ট যখন শেষ হয়, তখন এটাকে আর কিন্তু কন্টিনিউ করাও হয় না। আর এই 1971-এ যখন পার্টনারশিপ শেষ হয়, তখন কিন্তু টাটা মোটরস কি করে যে মার্সিডিজের লোগো সরিয়ে টাটার লোগো লাগায়, আর নিজের মতো করে কিন্তু পুরো ইন্ডিয়াতে গাড়ি বেচা কিন্তু কন্টিনিউ করতে থাকে। 1971-এর দিকে কিন্তু টাটা মোটরস এই গাড়িগুলোর শুধুমাত্র ডি মডেল বিক্রি করতো। তার মানে এই ডি মডেলটা ছিল সিঙ্গেল সিট আর আগে ইঞ্জিন, আর এইভাবেই কিন্তু টাটা নিজের ওন প্রোডাকশনের গাড়ি কিন্তু বেচা শুরু করে দিয়েছিল। আর এই ট্রাকগুলোকে কিন্তু ডান্ডা ট্রাক বলা হতো। এটা অনেক জায়গাতে এখনো ডান্ডা ট্রাক বলে। আর ইভেন পুষ্পা মুভিতেও কিন্তু আপনারা এই ট্রাকগুলোই কিন্তু দেখেছেন। ডি মডেলের পরে আসে এস মডেল, যেখানে ডাবল সিট অপশন চলে আসে, যেখানে আগে ডি মডেলে ছিল সিঙ্গেল সিট। ডি মডেলের ডাবল সিটের সাথে সাথে কিন্তু ইঞ্জিন কম্পার্টমেন্টও একটু ছোট করা হয়, মানে ফ্রন্টে একটু ছোট করা হয় আর কেবিন স্পেস বাড়ানো হয়। সেই সময়কার দুটো ফেমাস মডেল, যেটা আজকের ডেটেও হয়তো আপনারা রাস্তাতে দেখতে পারবেন, সেটা হচ্ছে 1210 আর 1615। 1210-এর মানেও একদম সিম্পল, 1210-এর 12 মানে 12 টন, আর 10 মানে 100 বিএইচপি। আর এইভাবেই 1613-র মানেও কিন্তু তাই, 16 মানে 16 টন আর 13 মানে 130 বিএইচপি। আর এই সেম ফরম্যাটেই কিন্তু টাটা আজকের ডেটেও তাদের ট্রাক ম্যানুফ্যাকচারিং করে। আর আমি যে আপনাদের এই দুটো মডেল বললাম না, এই দুটো মডেলের মধ্যে যে 1210 যেই মডেলটা ছিল না, এটা এত পরিমাণ বিক্রি হয়েছে, হয়তো এই গাড়িটা আপনিও দেখেছেন। তো যদি আপনি এই গাড়িটা দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান, কারণ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি। ইয়ার 1971 থেকে ইয়ার 1983 অবধি কিন্তু সব কিছু একদম ভালো চলছিল। তারপরেই চলে আসে 1983-র সেই গভর্নমেন্ট ল, যেখানে ট্রাকের লেন্থ, উইথ অ্যান্ড ডাইমেনশনের উপরে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসে। আর এইখানেই ট্রাকের লেন্থকে কিন্তু সিগনিফিকেন্ট করা হয় 12 মিটার
মিটার থেকে 19 মিটার অব্দি। আর এই লতে কিন্তু গাড়ির পুরো লেন্থ মাপা হতো, মানে হেডলাইট থেকে ব্যাকলাইট। আর এই রুল আসার পরে এই লং নোজ ট্রাকের উপরে কিন্তু কালো অমাবস্যার ছায়া চলে আসে। গভর্নমেন্টের এটা করার পিছনে মূলত যেটা কারণ ছিল, দেখুন ট্রাকিং ইন্ডাস্ট্রিতে না কি হয়, গাড়ির যা ক্যাপাসিটি মানে টন ক্যাপাসিটি, ধরুন কোনো গাড়ির 12-13 টন ক্যাপাসিটি, সেটা কিন্তু সবসময় ওভারলোডই চলে। আর এটা সবসময় ড্রাইভারের ইচ্ছের উপরে হয় না, এটা মালিক পক্ষেরও ইচ্ছের উপরে হয়, কখনো কখনো ড্রাইভারও করে। এটাই মূলত মেন কারণ এই ট্রাকগুলোর বিলুপ্ত হওয়ার পিছনে। যখন আপনার গাড়ির ক্যাপাসিটি বেশি চাই, তার মানে আপনার গাড়ির সাইজও বেশি চাই। এবার লং নোজ ট্রাকের ইঞ্জিনটা এত বড় থাকে যে ওটাতে তো কোনো মাল যায় না, তো ওটার একটা এক্সট্রা স্পেস, ওটার একটা এক্সট্রা লেন্থ থাকে। আর ওই লেন্থের ফলে কিন্তু আপনার ট্রাকের যে লোডিং ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যায়। আর কেবিন হুড ট্রাকে কিন্তু সামনে কোনো কিছুই থাকে না, তার মানে আপনার গাড়ির লোডিং ক্যাপাসিটি আরও বেড়ে যায়। আর এটাই মূলত মেন কারণ ছিল যে শুধুমাত্র গভর্নমেন্ট না, ট্রাক ওনাররাও চাইতো না যে এই গাড়ি আর কেউ ইউজ করুক। আর যথারীতি কোম্পানিও কিন্তু আর লং নোজ ট্রাক বানানো না শুরু করে কিন্তু ক্যাবিন হুড ট্রাকই বানানো শুরু করে দেয়। আর এটার পেছনে আরও একটা যেটা বড় কারণ, লং নোজ ট্রাক বানাতে কিন্তু কোম্পানির বেশি খরচা হতো, যেখানে ক্যাবিন হুড ট্রাক বানাতে কিন্তু কোম্পানির কম খরচা হতো। আর অনেক বেশি ইনফ্লুয়েন্স কিন্তু সেই সময় কোম্পানিগুলো ইউরোপিয়ান মার্কেট থেকে হয়েছে, কারণ ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এই ক্যাবিন হুড ট্রাক কিন্তু সেই সময় অনেক বেশি ফেমাস হচ্ছিল। ইনফ্যাক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যেও কিন্তু 1982 দিকে কিন্তু ক্যাবিন হুড ট্রাক কিন্তু বেশি ফেমাস হচ্ছিল। কিন্তু 1982-তে যখন ইউএসএ এটা ভুল বুঝতে পারে যে ক্যাবিন হুড ট্রাক তাদের জন্য পারফেক্ট না, তারপরে কিন্তু আবার কিন্তু তারা লং নোজ ট্রাকের দিকে কিন্তু শিফট করে দেয়। তারপরে পিটারবেল্টের মতো ব্র্যান্ড আমাদের কাছে চলে আসে, যারা ফ্যাবুলাস লং নোজ ট্রাক তৈরি করে। আর দেখুন ইউএস ক্যাবিন হুড ট্রাককে অ্যাডপ্ট করার পিছনেও একটা কারণ ছিল। 1960-1970 দিকে কিন্তু ইউএসএতেও কিন্তু এটা একটা রেস্ট্রিকশন চলে এসেছিল যে ট্রাকের লেন্থ কাউন্ট হবে। আর এখানেও কিন্তু মানে আমেরিকাতেও ট্রাকের লেন্থ কিন্তু কাউন্ট হতো ফ্রন্ট হেডলাইট থেকে রেয়ার ব্যাকলাইট অবধি। কিন্তু ইয়ার 1982-তে কিন্তু ব্যাপারটা পুরো ঘুরে যায়, যখন ইউএসএতে আরও একটা ল চলে আসে, যেখানে শুধুমাত্র ট্রাকের টেইলারের উপরে শুধুমাত্র লেন্থ মেজার হবে, ট্রাকের ইঞ্জিন বা ট্রাকের কেবিনের উপরে হবে না। তো আর তখন ধীরে 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 করে কিন্তু অটোমেটিকলি কিন্তু আবার ইউএস মার্কেট কিন্তু লং নোজ ট্রাকের দিকে শিফট হয়। কারণ এখানে অনেক ক্লজ ছিল। আমরা রিপোর্ট যখন পড়লাম তখন আমরা এটা অ্যানালাইজ করলাম যে 1982-র দিকে কিন্তু ইউএস মার্কেট এটা মেনশন করেছিল যে ড্রাইভারের জন্য এনাফ স্পেস থাকা উচিত ট্রাকে, ড্রাইভার যাতে ঠিকঠাক ট্রাকের ভেতরে যাতে চলাফেরা করতে পারে। আর এই লং নোজ ট্রাকের কারণে কিন্তু ড্রাইভার অনেক বেশি সেফ ফিল করে। মানে লং নোজ ট্রাক যদি আপনারা কখনো চালিয়ে থাকেন বা যদি কখনো চেপে থাকেন, তাহলে আপনি একটা নোটিস করে দেখবেন ভাইব্রেশন কিন্তু কম আসে। হ্যাঁ, এখন এনবিএইচ লেভেল ফেভেল, কারণ এই গাড়িগুলো এত পুরনো হয়ে গেছে যে এই গাড়িগুলো তো ওই জিনিসগুলো ফিল করা যায় না, কিন্তু গিয়ার বক্স ছাড়া কিন্তু গাড়ির ইঞ্জিন আর গাড়িতে হিটও কিন্তু কম আসে। সেখানেই যদি আমি ক্যাবিন হুড ট্রাকের কথা বলি, সেখানে আপনি কিন্তু ইঞ্জিনের ওপরে বসে থাকেন, যেরকমভাবে মারুতি ওমনিতে আপনারা ইঞ্জিনের ওপরে বসতেন। আপনারা সবাই এটা তো জানেন যে ইন্ডিয়া কিন্তু একটা কস্ট সেন্সিটিভ মার্কেট। আর এত কস্ট এফেক্টিভ মার্কেটের মধ্যে যখন ক্যাবিন হুড ট্রাকের মতো যখন একটা ট্রাক যখন ড্রাইভার ইউজ করবে বা মালিক পক্ষ যখন ইউজ করবে, তারা কম লোড সেই ট্রাকে কিন্তু নিতে পারবে। আর কম লোড মানে কম পয়সা, আর কম পয়সা মানে কম প্রফিট। ক্যাবিন হুড ট্রাকের জায়গায় যদি লং নোজ ট্রাক ইউজ করা যায়, সেখানে কিন্তু 3 থেকে 4 ফিট কিন্তু জায়গা বেশি থাকে ক্যাবিন হুড ট্রাকে। তো এখানে গভর্নমেন্টকে তো ছেড়েই দিন, এখানে কিন্তু ট্রাক মালিক পক্ষ ড্রাইভার পক্ষ কেউই চায় না যে লং নোজ ট্রাক কেউ ওন করুক। আর এগুলো ছাড়াও আমাদের গভর্নমেন্ট কিন্তু আরও বেশি রেগুলেশনস নিয়ে আসে, যেরকম এক্সেল রোড রেগুলেশন, তারপরে ভিজিবিলিটিও আসে, এছাড়াও কিন্তু ইমিশন নর্মস তো আসতেই থাকে। আর এই লং নোজের বুড়ো হাড্ডির ট্রাক কিন্তু এই ইমিশন বা এক্সেল লোড এগুলোকে কিন্তু কোনোটাকেই কিন্তু মিট করতে পারে না। সেই কারণে আজকের ডেটে কিন্তু এই ট্রাকগুলো শুধুমাত্র বালি তোলা বা পাথর মানে বজরি নেওয়া বা মানে যেখানে আপনার হাই আরপিএম এর দরকার সেখানেই কিন্তু ইউজ হয়, বাকি কিন্তু এই ট্রাকগুলো কোথাও ইউজ হয় না। আরও একটা প্রবলেম এই ট্রাকগুলো কিন্তু মানে চালাতে কিন্তু খুব ডিফিকাল্টি ফেস করতে হতো, কারণ এই ট্রাকগুলোর ভিজিবিলিটি অনেক কম ছিল। সেই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন এই ট্রাকগুলোর পাশে একটা ডান্ডা মতো থাকতো, যেটাকে দিয়ে কিন্তু সাইডটা মেজার করা যেত, কারণ হেভি ট্রাফিকের মধ্যে কিন্তু এই ট্রাকগুলো চালানো একটু কঠিন, কারণ পিছনে বসে থাকতে হয়। তো সেটাই মূলত মেন কারণ যে এই ট্রাকগুলো আজকে মার্কেটে নেই। আপনার কি মনে হতো এই ট্রাক সম্বন্ধে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান। আরও এরকম অটোমোবাইল কন্টেন্ট দেখতে গেলে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন। সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।